হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল জেনজি ওয়ারিয়ার টু আর সবার প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে আমরা কেমিস্ট্রি খুব মজার ছলে এবং খুব সহজভাবে শিখি, কেমোফাইল বাংলা। আবার স্বাগতম ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এর প্রথম চ্যাপ্টার সলিউশন বা দ্রবণ বা পদার্থের তরল অবস্থার ক্লাসের কন্টিনিউশন নিয়ে। আজকের ক্লাসে মূলত আমরা শিখব দ্রবণের বাষ্পচাপ এবং বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র সম্পর্কে। আমরা ইতিপূর্বে ক্লাসে তরলের বাষ্পচাপ সম্পর্কে আমরা পড়েছি। তরলের বাষ্পচাপ কি জিনিস সেটা আমরা জানি। আজকে আমরা পড়ব দ্রবণের বাষ্পচাপ সম্পর্কে। তো চলো আমরা এই বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আসলে আমরা এখানে দ্রবণের বাষ্পচাপ বলতে মূলত এখানে বাইনারি দ্রবণ বা বাইনারি সলিউশনের বাষ্পচাপ সম্পর্কে আমরা পড়ব। তো বাইনারি সলিউশন ব্যাপারটা কি? বাইনারি কথার অর্থই হলো দুটি, অর্থাৎ দুটি পদার্থের দ্রবণকে আমরা মূলত বাইনারি দ্রবণ বা বাইনারি সলিউশন আমরা বলে থাকি। যেমনটা আমরা বলছি কি যে চিনি ও জল দুই রকম জিনিস আছে, তাই না? দুই রকম পদার্থ, একটা চিনি একটা জল। এই দুই রকম পদার্থের দ্রবণকে আমরা বলবো বাইনারি সলিউশন। আর যদি সেখানে দুইয়ের অধিক কোনো পদার্থ থাকে, যেমনটা আমরা নিয়েছি কি চিনি, লবণ এবং জল, আমরা এদেরকে বাইনারি সলিউশন কিন্তু বলবো না। তার কারণটা এখানে দুইয়ের অধিক এখানে পদার্থ আমরা নিয়েছি। তো এই বাইনারি সলিউশনের ক্ষেত্রে যখন আমরা বাষ্পচাপ নির্ণয় করব বা বাষ্পচাপ যখন আমরা বোঝার চেষ্টা করব, তো আমরা দেখি এই যে দ্রবণটা আমরা তৈরি করব, এই দ্রবণের ভেতর দ্রাব বা সলিউটের প্রকৃতিও কিন্তু দুই রকম হতে পারে এবং তার উপর ভিত্তি করে কিন্তু বাষ্পচাপের মান কিন্তু ভ্যারি করে। তো আমরা দেখি এই দুই রকম দ্রবণ কি এবং কিভাবে তাদের বাষ্পচাপগুলো নির্ভর করে। মূলত দ্রবণ দুই রকমের হতে পারে, যেখানে আমরা কি দেখতে পাই যে দ্রবণ মানে দ্রাবক এবং দ্রাবক, এই দুজনের যোগফলকে দ্রবণ বলে, এটা আমরা সবাই জানি। এখন দ্রাবক উভয় ক্ষেত্রেই আমরা যে দুই প্রকার দ্রবণ নিয়েছি, উভয় ক্ষেত্রে দ্রাবকটা হলো উদ্বায়ী। তার মানেটা কি? তারা খুব সহজেই বাষ্প তৈরি করে বা তারা গ্যাস অবস্থায় যেতে পারে। এবং প্রথম কেসের ক্ষেত্রে আমরা কি নিয়েছি, যে দ্রাব বা সলিউটটা নিয়েছি, সেটা হলো অনুদ্বায়ী, অর্থাৎ এখানে দ্রাবটা কিন্তু কোনো রকম বাষ্প কিন্তু তৈরি করে না। যেমনটা আমরা মনে করছি যে এই ক্ষেত্রে কি হয়, যখন আমরা এ এবং বি দুটি দ্রাবক এবং দ্রাবকে যোগ করে একটা দ্রবণ তৈরি করেছি, এবার ধরে নিচ্ছি এ দ্রাবকটা হলো উদ্বায়ী, অর্থাৎ তারা বাষ্প তৈরি করে, এবং বি যে দ্রাবক তারা অনুদ্বায়ী বা নন ভোলাটাইল বা যারা কোনো বাষ্প তৈরি করে না। যেমনটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা NaCl বা লবণ আমরা নিতে পারি। খুব সহজে কিন্তু NaCl কে কিন্তু বাষ্পীভূত করা কিন্তু সম্ভব কিন্তু নয়, তাই কি না? তো এক্ষেত্রে কি দেখা যায়, যদি আমরা লবণ এবং জলের দ্রবণকে একটি বোতলের ভিতরে বদ্ধ করে রাখি, তাহলে কি দেখতে পাবো যে ওই বোতল বা ওই পাত্রের ফাঁকা স্থানে বাষ্প হিসাবে শুধু কাকে পাওয়া যাবে? জলকে পাওয়া যাবে, লবণকে কিন্তু পাওয়া যাবে না এখানে। অর্থাৎ এখানে উদ্বায়ী প্রকৃতির দ্রাবকের সঙ্গে অনুদ্বায়ী প্রকৃতির দ্রাবের এখানে দ্রবণ তৈরি করা হয়েছে। একই রকম ভাবে যদি আমরা অন্য একটা দ্রবণ তৈরি করি, যেখানে এ দ্রাবক সেটা অবশ্যই উদ্বায়ী, এবং যার সঙ্গে আমরা সি একটি দ্রাবক মিশিয়েছি, সে নিজেও হলো উদ্বায়ী, তাহলে এক্ষেত্রে কি পাওয়া যাবে? এই ক্ষেত্রে ওই বদ্ধ পাত্রের যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের ভেতর দ্রাবক এবং দ্রাবক উভয়েরই বাষ্প এখানে পাওয়া যাবে। যদি আমরা বলি যে আমরা যদি জলের সঙ্গে যদি আমরা অ্যালকোহলকে মেশাই, ইথানলকে যদি আমরা মেশাই, এবং সেটাকে যদি আমরা বোতলের ভেতরে মুখ বদ্ধ অবস্থায় কিছুক্ষণ রেখে দিই, তাহলে ওই ফাঁকা স্থানটাতে শুধু কি জল পাওয়া যাবে? নিশ্চয়ই না। জলের সঙ্গে সঙ্গে সেখানে কি পাওয়া যাবে? সেখানে অ্যালকোহলও পাওয়া যাবে। অর্থাৎ এখানে দ্রাবক এবং দ্রাবক উভয় বাষ্প তৈরি করতে সক্ষম। এখন আমরা দেখব যে এই দুই প্রকার দ্রবণের ক্ষেত্রেই কিভাবে বাষ্পচাপ ক্যালকুলেট করি, অর্থাৎ তার রাউল্টের সূত্র। তবে এই সূত্রতে যাওয়ার আগে আমি ছোট্ট একটা কথা বলে রাখি, যে যে কোনো প্রকার দ্রবণের ক্ষেত্রেই, সেটা টাইপ 1 হোক অথবা টাইপ 2 হোক, যে কোনো প্রকার দ্রবণের ক্ষেত্রেই বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের যেটা বাষ্পচাপ হয় যখন সেখানে কোন রকম দ্রাব থাকে না, তার থেকে এই দ্রবণের ক্ষেত্রে ওই দ্রাবকের বাষ্পচাপ কিন্তু কমে যায়। ব্যাপারটা কিরকম? যদি আমরা বলি, যদি এখানে শুধুমাত্র এ আছে, আর এই একটা পাত্র যেখানে এর সঙ্গে বি মিশে আছে, আমি ধরে নিচ্ছি বি, এটা হচ্ছে কি, বিটা হলো এখানে নন ভোলাটাইল, অর্থাৎ এটা বাষ্প তৈরি করে না। তারপরও এখানে এর যদি চাপ আমরা কথার কথা যদি ধরি 2 পাস্কেল যদি হয়,
আমরা ধরে নিতে বলছি 2 পাস্কাল, এটা আমরা ধরে নিতে বলছি। তাহলে দেখা যাবে এটা কি হবে, এটা হবে লেস দেন 2 পাস্কাল হবে। তার কারণটা কি? কারণটা হলো এটাই যে আমরা ইতিপূর্বে কি জানলাম, ইতিপূর্বে আমরা জেনেছি যে পৃষ্ঠতল থেকে কি হয়, বাষ্পায়ন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। যখন আমরা দ্রবণটা তৈরি করব, তো দ্রবণ তৈরি করার সময় কি হবে, দ্রবণ তৈরি করার সময়তে এই বি যে দ্রাবটা আছে, বি দ্রাবর কিছু না কিছু কণা কি করবে, তাদের পৃষ্ঠতলে জায়গাটা দখল করে থাকবে। তাহলে যদি ওই বি দ্রাবের কণাগুলি এই পৃষ্ঠতলের কিছুটা জায়গা যদি দখল করে থাকে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমে যাবে। আর আমরা কি জানি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কমে যায়, তাহলে বাষ্প তৈরি হওয়ার যে প্রবণতা বা বাষ্প তৈরি হওয়ার যে হার, সেটাও কমে যাবে। এবং যদি সেটা কমে যায়, তাহলে বাষ্পচাপও কমে যাবে। তাই বলা যায় কি, যে বিশুদ্ধ অবস্থায় যে কোনো দ্রাবকের বা যে কোনো তরলের বাষ্পচাপ সব থেকে বেশি হয়। যখনই সেটাকে আমরা তরলে নিয়ে যাব, তখন কি হবে, তখন তার বাষ্পচাপটা কমে যাবে। এটা তো গেল নন ভোলাটাইলের ক্ষেত্রে। যদি আমরা ভোলাটাইল যদি নিই, তাহলে কি হবে, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে ফাঁকা স্থানে কে থাকবে, শুধুমাত্র এ থাকবে। বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে, ভালো করে শুনি, বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে এই ফাঁকা স্থানে শুধুমাত্র এ থাকবে। কিন্তু যখন আমরা দ্রবণ নিব, তখন ওই ফাঁকা স্থানটি শুধু কি এর জন্য বরাদ্দ? নিশ্চয় না, সেখানে কে থাকবে, এর সঙ্গে সিও থাকবে, অর্থাৎ দ্রাবের কণাও থাকবে। যদি দ্রাবের কণা থাকে, তাহলে আলটিমেটলি এ দ্রাবকের কণার পরিমাণ কমে গেল, অর্থাৎ এ দ্রাবকের বাষ্প চাপও তখন কমে যাবে। বোঝা গেল? অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি, যে কোনো দ্রবণের ক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা কি হয়, ডিক্রিজ করে বা হ্রাস পায়। এখন আমরা এই দুটি টাইপসের দ্রবণের ক্ষেত্রে রাউল্টসের সূত্রটা আমরা একটু দেখে নেব। আমরা প্রথমে দেখব যে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে রাউল্টের সূত্রটা কেমন হয়। তো আমরা এখানে কয়েকটা কেস আমরা নিচ্ছি। সেখানে কি দেখলাম, যে আমরা বদ্ধপাত্র নিয়েছি, যে বদ্ধপাত্রের ভিতরে আমরা এক্স মোল পরিমাণ একটা দ্রাবক আমরা নিয়েছি, এবং সেটা কয়েকটি টাইম ডিউরেশন আমরা এমন করলাম যে ওই পাত্রের ভেতরে, অর্থাৎ এ দ্রাবকের সঙ্গে আমরা বি একটি দ্রাব বা সলিউট আমরা মিশিয়েছি। যেই বি দ্রাবটি হলো নন ভোলাটাইল বা অনুদ্বায়ী, নন ভোলাটাইল বা অনুদ্বায়ী। আমরা কি দেখলাম, যে ক্ষেত্রে প্রতিটি কেসের ক্ষেত্রে বি এর পরিমাণটাকে আমরা ধীরে ধীরে বৃদ্ধি করছি। অর্থাৎ প্রথম কেসের ক্ষেত্রে এখানে বি ছিল 0 মোল, পরে এখানে y1 মোল নেওয়া হয়েছে, তারপর y2 এবং y3 মোল এখানে নেওয়া হয়েছে। যেখানে আমরা ধরে নিয়েছি কি, যে y1 এর থেকে y2 বেশি, তার থেকে y3 আরো বেশি। অর্থাৎ আমরা র্যান্ডামলি যে কয়েকটা আমরা কেস এখানে নিয়েছি, সেখানে কি হচ্ছে, সেখানে রীতিমতো দ্রাবের পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা ইতিপূর্বে কি জানলাম, যে দ্রাবের পরিমাণ যত বেশি বাড়বে, ওই বাষ্পচাপ তত কমবে। তাহলে এখানে কি দেখা গেল, যে প্রথম ক্ষেত্রে এই ফাঁকা স্থানে এ গ্যাসের পরিমাণ অনেক বেশি, এবং যত আমরা ডান দিকে এগোচ্ছি আমাদের এই ডায়াগ্রাম অনুযায়ী, তত ফাঁকা স্থানে কি হচ্ছে, এই গ্যাসের পরিমাণটা ধীরে ধীরে কমছে। তাহলে কমলে কি হবে, বাষ্পচাপটাও কমে যাবে। কিন্তু এখানে যে কমছে, কমে গিয়ে বাষ্পচাপটা কত দাঁড়াবে, সেটাই আমাদেরকে রাউল্ট তার সূত্রের মাধ্যমে শিখিয়েছে। তো রাউল্টের সূত্রটা কি, সেটা আমরা একটু সবাই একটু দেখি। তো দেখো, এখানে বলতে চাইছে রাউল্টের সূত্র, যেখানে পি মানে দ্রবণের বাষ্পচাপ, অর্থাৎ আমরা বিশুদ্ধ দ্রাবক না নিয়ে যদি আমরা দ্রবণ অবস্থায় নিই, অর্থাৎ আমরা কেস 1 এটা না নিয়ে যদি আমরা তিনটের মধ্যে যে কোনো একটা কেস যদি আমরা নিই, অর্থাৎ এটাও দ্রবণ, এটাও দ্রবণ, এটাও দ্রবণ। দ্রবণের ক্ষেত্রে এই যে ফাঁকা স্থানের যে বাষ্পের যে চাপ বা ওই দ্রবণের যেটা বাষ্পচাপ হবে, সেই বাষ্পচাপটা কার সঙ্গে সমান, সে বাষ্পচাপটা হলো ওই তরলে উপস্থিত, অর্থাৎ দ্রাবকের মোল ভগ্নাংশ, এখানে কাই1 সেটা হচ্ছে মোল ভগ্নাংশ, এবং বিশুদ্ধ অবস্থায়, অর্থাৎ যখন কেস 1 মানে এমন অবস্থায় ছিল, বিশুদ্ধ অবস্থাতে এই অংশের যেটা চাপ তার গুণফলের সঙ্গে সমান।
অর্থাৎ বিশুদ্ধ অবস্থাতে যখন শুধু এ ছিল তখন তো চাপটা কত ছিল, পি নট আমরা ধরছি, এবং আমরা ধরে নিলাম যে লাস্ট কেসের ক্ষেত্রে এখানে চাপটা কত, সেটা হচ্ছে শুধু পি। তাহলে ক্ষেত্রে এই পি এবং ওই পি নট কি সমান হবে? নিশ্চয় সমান হবে না, এই পি এর মানটা অনেক কম হবে এবং পি নট এর মানটা অনেক বেশি হবে। তো তাদেরকে সমান আমরা কি দিয়ে করছি? তাদেরকে সমান আমরা করছি, সেটা হলো কি, মোট চাপের সঙ্গে আমরা কি গুণ করছি? আমরা তার মোল ভগ্নাংশকে গুণ করছি। তো মোল ভগ্নাংশটা কি? মোল ভগ্নাংশ হলো একটা তার অংশ মাত্র। এখানে কি ছিল? এখানে সম্পূর্ণ এক অংশ ছিল কে? দ্রাবক। কিন্তু এখানে সম্পূর্ণ এক অংশকে দ্রাবক থাকতে পারছে? তার কারণটা কি? এই দ্রবণে যখন বি চলে আসছে তখন এখানে আমরা বলতে পারি না যে তরল অবস্থায় শুধুমাত্র এ একাই এক অংশ আছে, সেখানে বিয়েরও কিছুটা জায়গা দখলদারি সেখানে আছে। যদি দখলদারি থাকে তো অবশ্যই কি থাকবে? পৃষ্ঠতলে তো দখলদারি থাকবে, আর পৃষ্ঠতলে দখলদারি থাকলে কি হবে? এখানে এর বাষ্পচাপটাও কমে যাবে, যেটা আমরা ইতিপূর্বে আমরা জানলাম। তাহলে এখন বিষয়টা হলো যে এই ক্ষেত্রে যদি আমরা বলি, এই ক্ষেত্রে দ্রাবকের মোল ভগ্নাংশটা কত হবে? মোল ভগ্নাংশ এখানে সমান সমান, এখানে দ্রাবকের মোট মোল কত? এক্স, এবং দ্রাবক তাদের মোট মোল কত? এক্স প্লাস ওয়াই থ্রি। এটাকে আমরা মূলত তাই দ্বারা প্রকাশ করে থাকি। তারপর এখানে কি বলতে চাইছি, যে যদি আমরা এই সংখ্যাটির সঙ্গে অর্থাৎ এই ভগ্নাংশের সঙ্গে যদি আমরা বিশুদ্ধ চাপ পি নট যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা এই চাপটাকে আমরা পেয়ে যাব। ঠিক, বেশ। তাহলে আমরা এই সূত্রটাকে আমরা আর একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা মনে করি কোন একটা আবদ্ধ পাত্রে আমরা কি নিয়েছি? আমরা 5 মোল পরিমাণ জল নিয়েছি আবদ্ধ পাত্রে। যখন শুধুমাত্র জল অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় ধরে নিচ্ছি আমাদের ধরতে কোনো সমস্যা নেই, কল্পনা করতে কোনো সমস্যা নেই। তা আমরা ধরে নিচ্ছি যে ওই বদ্ধ পাত্রে 5 মোল বিশুদ্ধ জলের বাষ্পচাপ হলো 5 এটিএম। এখন যদি ওই জলের মধ্যে যদি আমরা লবণকে রীতিমতো অ্যাড করতে থাকি, তাহলে বাষ্পচাপটা কি 5 এটিএম এ থাকবে না, বাড়বে না কমবে? সেটা আমরা দেখব। তো আমরা দেখি তো যে প্রথম ক্ষেত্রে যখন লবণ ছিল না তখন এই ফাঁকা স্থানে, এটা লিকুইড অংশ জলের, তখন ফাঁকা স্থানে একচ্ছত্র আধিপত্য কার ছিল? শুধুমাত্র জলের ছিল বা জলীয় বাষ্পের ছিল। কিন্তু যখন আমরা সেখানে লবণ অ্যাড করতে থাকবো তখন এখানে জলীয় বাষ্পের পরিমাণটা কমবে, এবং তার পরিমাণটা কত হবে, যার জন্য বাষ্পচাপের মানটা কত হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। তাহলে আমরা ইতিমধ্যে রাউল্টের সূত্র আমরা শিখেছি। তাহলে দেখি তো যে এই কেসটার ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় কেসে জলের বা দ্রাবকের মোল ভগ্নাংশ কত? দ্রাবকের মোল ভগ্নাংশ হলো 5/5 + 1 সমান সমান 5/6। তাহলে আগের ক্ষেত্রে মোট চাপ ছিল 5 এটিএম, আর এখন তাহলে মোট চাপটা কত হবে? এটা হলো কি তার মোল ভগ্নাংশ। কাকে গুণ করব? মোট চাপ কত? 5 এটিএম। 5 এটিএমটা কি? সবাই মন দিয়ে শুনি, 5 এটিএম হলো বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের বাষ্পচাপ। তাহলে আমরা মোল ভগ্নাংশের সঙ্গে কি গুণ করব? মোল ভগ্নাংশের সঙ্গে বিশুদ্ধ অবস্থায় দ্রাবকের বাষ্পচাপটাকে গুণ করব। তাহলে গুণফলটা কত দাঁড়াবে? অর্থাৎ আমরা দেখতে পেলাম কি যে এক্ষেত্রে তার বাষ্পচাপটা কিন্তু 5 এটিএম এর থেকে কমে গেল। তাহলে এই ক্ষেত্রে কত হবে? এই ক্ষেত্রে মোল ভগ্নাংশ কত? কার? জলের মোল ভগ্নাংশ কত? 5/5 + 3 সমান সমান হচ্ছে 5/8। এটা হচ্ছে মোল ভগ্নাংশ। এটা কি? এটা হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে তার বাষ্পচাপটা কত হবে? আমরা কি দিয়ে গুণ করব? তার মোট চাপ দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে? 25/8। 3 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, অর্থাৎ চাপটা আরো কমে গেল। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে দ্রবণে যদি আমরা দ্রাবের পরিমাণ আমরা যত বেশি বৃদ্ধি করব, ওই দ্রবণের বাষ্পচাপ তত ধীরে ধীরে হ্রাস পাবে। এবং ওই ক্ষেত্রে রাউল্টের সূত্র অনুযায়ী দ্রবণের বাষ্পচাপ কত হবে? দ্রবণের বাষ্পচাপ হবে দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশ গুণিত বিশুদ্ধ অবস্থায় ওই দ্রাবকের বাষ্পচাপ। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দ্বিতীয় দ্রবণ অর্থাৎ যেখানে উদ্বায়ী দ্রাবকের সঙ্গে উদ্বায়ী দ্রাবের আমরা দ্রবণ তৈরি করব, সেক্ষেত্রে রাউল্টের সূত্র কিভাবে ব্যাখ্যা করব সেটা আমরা দেখে নিই। তো যদি আমরা এমন কোন একটা দ্রবণ নিই যেখানে দ্রাবকীয় উদ্বায়ী প্রকৃতির, অর্থাৎ আমরা এখানে একই রকম কয়েকটা কেস নিয়েছি, যেখানে প্রথমে বিশুদ্ধ অবস্থা আমরা x মোল নিয়েছি, এখানে এর পরিমাণটাকে স্থির রেখে আমরা ধীরে ধীরে তার মধ্যে কি করছি? আমরা
ডি একটি উদ্বায়ী দ্রাবক আমরা এখানে যোগ করছি। প্রথম ক্ষেত্রে আমরা y1 y2 এবং সেটা গ্র্যাজুয়ালি আমরা y3 মোল পর্যন্ত নিয়েছি, যেখানে অবশ্যই অর্থাৎ ধীরে ধীরে আমরা মোলের পরিমাণটা বৃদ্ধি করছি। যেহেতু ওখানে এ এবং ডি উভয়ই বাষ্প তৈরি করতে সক্ষম, তাই আমরা কি বলতে পারি যে এই ফাঁকা স্থানে শুধুমাত্র এখন এ গ্যাসের অণু থাকবে না, বরং সেখানে এর সঙ্গে সঙ্গে ডি গ্যাসের বা ডি পদার্থ বা যেটা ডি আমরা দ্রাবণ নিয়েছি তারও এখানে গ্যাস এখানে উপস্থিত থাকবে। তোমরা দেখতে এটাই পাচ্ছি যে প্রথম অবস্থায় এই ফাঁকা স্থানে শুধুমাত্র এ গ্যাসের অণু ছিল গ্যাসীয় অবস্থায়। যত এটা ধীরে ধীরে দ্রাবের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই ফাঁকা স্থানে এ গ্যাসের পরিমাণটা কমছে এবং ধীরে ধীরে ডি গ্যাসের পরিমাণটা বাড়ছে। সবাই খেয়াল করছি এখানে আমরা দুই রকম কালার এখানে ইউজ করার চেষ্টা করেছি, যেখানে ব্ল্যাক ডট এখানে এ পদার্থের গ্যাসকে ডিনোট করছে এবং রেড ডটগুলি ডি পদার্থের গ্যাসকে ডিনোট করছে। আমরা দেখতে পাচ্ছি যত আমরা ডান দিকে যাচ্ছি তত কি হচ্ছে, ব্ল্যাক ডটের পরিমাণটা ডিক্রিজ করছে এবং রেড ডটের পরিমাণটা ধীরে ধীরে ইনক্রিজ করছে। অর্থাৎ বলা যায় এই ফাঁকা স্থানে এ গ্যাসের পরিমাণটা ধীরে ধীরে কমছে এবং ডি গ্যাসের পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আচ্ছা বলি তো, যদি এখানে এ গ্যাসের পরিমাণটা কমে যদি যায় তাহলে শুধুমাত্র এ গ্যাসের চাপ কমবে না বাড়বে? অবশ্যই কমছে। একই রকম ভাবে যেহেতু ওখানে ডি গ্যাসের বাষ্পের পরিমাণটা বাড়ছে, তাহলে আমরা বলতে পারি কি যে ডি গ্যাসের বাষ্পচাপটাও বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে রাউল্টের সূত্র আমরা কি বলবো? এক্ষেত্রে আমরা যদি বলি রাউল্টের সূত্র, তাহলে মোট চাপটা কার? অবশ্যই দ্রবণের। মোট চাপ ডিপেন্ড করবে কার উপর? অবশ্যই প্রেসার অফ এ প্লাস প্রেসার অফ ডি এর উপর। ঠিক, এখন এই দ্রবণ অবস্থায় শুধুমাত্র এর প্রেসার কত এবং শুধুমাত্র পি এর প্রেসার কত সেটা আমরা কি করে জানবো? সেটা অবশ্যই আমরা রাউল্টের সূত্রের যে পূর্বতর সূত্র আমরা দেখলাম সেখান থেকে জানতে পারবো। তা সেই সূত্র কি বলছে যে পি এ অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ এ সমান সমান কি কাই এ। কাই মানে কি? মোল ভগ্নাংশ। এটা অর্থ কি? মোল ভগ্নাংশ ইনটু কি হবে পি নট এ। অর্থাৎ এ গ্যাসের বিশুদ্ধ অবস্থায় চাপ কত ছিল? এ গ্যাসের বিশুদ্ধ অবস্থায় চাপ যদি পি এ হয়, তাহলে এখানে ওই এ গ্যাসেরই চাপটা কত হবে? সেটা হবে কাই এ ইনটু পি নট এ। একই রকম ভাবে এখানে ডি গ্যাসের জন্য চাপটা কত হবে? পার্শিয়াল প্রেসার অফ ডি সমান সমান কত হবে? কাই ডি ইনটু বিশুদ্ধ অবস্থায় ডি গ্যাসের চাপ। ঠিক, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে রাউল্টের সূত্র অনুযায়ী দ্রবণের মোট চাপ পি সমান সমান কাই এ পি নট এ প্লাস কাই ডি পি নট ডি। এটি হলো রাউল্টের সূত্রের গাণিতিক রূপ, যেখানে আমরা দ্রাব এবং দ্রাবক উভয় প্রকৃতি আমরা উদ্বায়ী প্রকৃতির নিয়ে থাকি। বোঝা গেল? তাহলে আমরা পরবর্তীতে এটারই আমরা গ্রাফ সম্পর্কে একটু জেনে নেব। তাহলে আমরা এখন দেখব যে এই দ্রবণের ক্ষেত্রে চাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্রটি কেমন হতে পারে। আমরা কি দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল অবস্থায় যখন আমরা একদম শুরুর অবস্থায় থাকবো, সেই সময়ে এখানে শুধুমাত্র এ ছিল দ্রাবক হিসাবে, তখন তার চাপটা কি ছিল? তখন তার চাপটা ছিল সর্বোচ্চ চাপ ছিল। এবং যদি আমরা শুধুমাত্র এর দিকে তাকাই তো কি দেখতে পাবো? যত আমরা ডান দিকে যাচ্ছি তত তার চাপটা কি হচ্ছে? ধীরে ধীরে কমছে। অর্থাৎ এটা কার চাপ বলছি আমরা? এটা আমরা বলছি এর চাপ ধীরে ধীরে কমছে। এবং ইনিশিয়াল অবস্থায় যেটা ডি আমরা এখানে পদার্থ নিয়েছিলাম, সে ডি পদার্থের ইনিশিয়াল অবস্থায় চাপটা কত ছিল? নিশ্চয় শূন্যতে ছিল। এখানে যত আমরা ডান দিকে যাচ্ছি তত কি হচ্ছে? তত ডি এর পরিমাণটা বাড়ছে, ডি এর মোল ভগ্নাংশ বাড়ছে এবং একই সঙ্গে এখানে ডি এর গ্যাসের পরিমাণটা বাড়ার জন্য ডি এর চাপটা কি হচ্ছে? ধীরে 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 এখানে বাড়তে থাকছে। তাহলে আমরা লেখচিত্র সবাই খেয়াল করে কি দেখি, এটা কার চাপ? এটা পি ডি এর চাপ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো একটা অবস্থাতে শুধুমাত্র এ দ্রাবক থাকার জন্য তার চাপটা কি ছিল? সর্বোচ্চ ছিল। যত সময় অতিবাহিত হচ্ছে, অর্থাৎ আমরা ওখানে যত বেশি পরিমাণ আমরা ডি কে অ্যাড করতে থাকছি, তত
এ পদার্থের বাষ্পচাপটা ধীরে ধীরে কমছে, এবং যেহেতু ডি পদার্থের অণুর পরিমাণটা বাড়ছে, তাই ডি পদার্থের বাষ্পচাপটাও ধীরে ধীরে বাড়ছে। তো এটাই হলো আমাদের রাউল্টের সূত্রের লেখচিত্র, যে লেখচিত্রতে আমরা বাষ্পচাপের সঙ্গে আমরা মোল ভগ্নাংশের তুলনা করে থাকি। এই রাউল্টের সূত্রেরই এই লেখচিত্রের আরো বিভিন্ন বিস্তারিত রূপ আছে এবং তাদের আরো প্রয়োগ আছে, যে প্রয়োগ এবং রূপগুলি এবং তারই সঙ্গে তাদের গাণিতিক যে রূপ, সেই ব্যাপারগুলি বা গাণিতিক উদাহরণ, সেইগুলিকে আমরা আরো ভালোভাবে বা বিস্তারিত আমরা দেখবো, বুঝবো। কিন্তু সেটা আজকে নয়, আমরা এই বিষয়গুলি নিয়ে আবার হাজির হব আমাদের পরবর্তী কোনো একটি ক্লাসে। ততক্ষণ সকলকে অনুরোধ করব আমার পাশে থাকার জন্য। যারা চ্যানেলে নতুন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য এবং শেয়ার করার জন্য, যাতে আমরা উৎসাহ পাই আরো এই ধরনের ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে।